সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অবশ্যই রাজা রঘুবংশী হত্যা মামলা যে চলছে তার তদন্ত চলছে এবং সোনাম রঘুবংশী, রাজা রঘুবংশীর স্ত্রী এবং যে তিনজন অ্যাকিউজড যারা ধরা পড়েছে, যে মেঘালয়ের সোহরা এলাকায় নিয়ে গিয়ে ডবল ডেকার রুট ব্রিজ, সেখানে গিয়ে সেই রুট ব্রিজ দেখার পরে এক রাত্রির একটা হোমস্টেতে থাকার পর তারপর যে এই হাজব্যান্ডকে নিয়ে সোনাম রঘুবংশী উপরের দিকে উঠছিল। উপরে কি আছে, সেখানে পার্কিং লট আছে। সেই পার্কিং লট থেকে তার হাজব্যান্ডকে তিনজন হত্যাকারীর সহযোগিতায় হত্যা করে, নিজে হাত লাগায়নি, অবশ্য করেই এই তিনজন করেছে কাজটা, কিন্তু পুরোটাই সোনামের নির্দেশে হয়েছে। এবং রাজ কুশওয়া যে শোনা যাচ্ছে সোনামের প্রেমিক, এখানে আমার একটু ডাউট রয়েছে, কারণ প্রেমের কোনো ডায়লগ তাদের মধ্যে সেভাবে এখনও শোনা যায়নি। একটা মাত্র কল রেকর্ডিং আমার কাছে রয়েছে, যদিও সেটা আমি দেবো না, কারণ কল রেকর্ডিং দেওয়া অ্যাজ সাচ কিছু সেভাবে বোঝাও যাচ্ছে না সেখানে, সেজন্য আমি সেটা দেবো না, আমার কাছে রেখে দিয়েছি। কথাটা হচ্ছে যে রাজ কুশওয়া দূর থেকে অপারেট করেছে, পুরো বিষয়টা এটা জানা গেছে, অনেক প্রমাণ পাওয়া গিয়েছে পুলিশের কাছে, ডেফিনেটলি মেঘালয় পুলিশ এবং ইন্দোর পুলিশের কাছে প্রচুর প্রমাণ রয়েছে। কথাটা হচ্ছে পার্কিং লট পর্যন্ত নিয়ে গিয়ে স্বামীকে হত্যার যে পরিকল্পনা সেটা আগেই করা হয়েছিল, এর আগেও 3-4 বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং এখন শোনা যাচ্ছে গৌহাটিতে প্রথম যখন যাওয়া হয়েছে, মানে কামাখ্যা, সেখানে পর্যন্ত হত্যার ছক ছিল, কিন্তু সেখানে সম্ভব হয়নি, কোনো কারণে সেখানে সম্ভব হয়নি। এবং আজকে পর্যন্ত মেঘালয় পুলিশ যতটা তদন্ত করেছে, তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে এই সোনাম রঘুবংশী তার স্বামীকে হত্যা করেছে এই তিনজনের সাহায্যে। এবং অবশ্যই রাজ কুশওয়া তার মধ্যে মাস্টার মাইন্ড ছিল, যে দূর থেকে পুরো বিষয়টা অপারেট করেছে এবং মনে করেছে সে মেঘালয়ে এসে যদি এদের সঙ্গে না থাকে তাহলে সে তাকে কোনোভাবেই ধরা পড়া সম্ভব নয়। যদিও তাদের সব প্ল্যানই আনসাকসেসফুল হয়েছে, শেষ পর্যন্ত এরা প্রত্যেকেই ধরা পড়েছে, যদিও এরা সবাই অভিযুক্ত। প্রমাণ কিছু সেভাবে মেঘালয় পুলিশ অ্যাজ যে তারা যাচ্ছে ওই রুট ব্রিজ থেকে উপরের দিকে পার্কিং লটের দিকে ওই টাইমে যাচ্ছে, যে সময়টা মনে করা হচ্ছে বেলা 2টো নাগাদ, 18 থেকে 20 মিনিটের মধ্যে হত্যাটা করা হয়েছে, সেই যে প্রমাণ, চাক্ষুষ প্রমাণ, যেহেতু ওই প্রচণ্ড ঘন জঙ্গল সংকুল রাস্তায় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা থাকা পসিবল না এবং ছিলও না, সেহেতু পুলিশের পক্ষে ওই প্রমাণ, ডিজিটাল প্রমাণ জোগাড় করা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। এবং ঠিক সেখানেই ভগবানের আশীর্বাদের মতন আমরা দেখেছি যে দেবেন্দর সিং বলে এক ভদ্রলোক, তিনি এবং তার স্ত্রী গেছিলেন। এরা যখন উঠছে পার্কিং লটের দিকে, ওই রুট ব্রিজ দেখে ফিরছে, এই ভদ্রলোক এবং তার স্ত্রী গাইড নিয়ে তারা রুট ব্রিজের দিকে যাচ্ছেন, এরা কিন্তু গাইড নিয়েও যায়নি। তো যাই হোক, তো সেই ভদ্রলোক, তাদের স্বাভাবিকভাবেই সঙ্গে একটা খুব ভালো ক্যামেরা ছিল, শোনা যাচ্ছে যে ক্যামেরায় 360 ডিগ্রি পর্যন্ত পুরোটা ঘুরিয়ে একদম ক্যাপচার করা যায়, এবং সেটাই হয়েছে তাদের ক্যামেরায়। ক্যামেরা ছিল যখন গাইডের হাতে, সেই সময় এই যে সোনাম উঠছে, হাতে একটা লম্বা বাঁশের লাঠি, এবং পেছনে রাজা রঘুবংশী উঠছে, তার কাঁধে কালো রঙের সেই রেনকোটটা কালো আর লাল দেওয়া, এবং রাজা রঘুবংশীর হাতে একটা জলের বোতল, মোস্ট পসিবলি ওই জলের বোতলটাই আমরা পরবর্তীকালে বিভিন্ন নিউজ চ্যানেলে গড়াগড়ি খাচ্ছে পার্কিং লটের একটা কর্নারে, যেটা নাকি সেলফি জোন, এবং সেই সেলফি জোন থেকেই এই তিনজনের সহায়তায় এই সোনাম রঘুবংশী সে নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যা করেছে। এবং এই ভদ্রলোক যে দেবেন্দর সিং, তার ক্যামেরায় পুরোটা ক্যাপচার হয়েছে বাই চান্স, কারণ উনি একজন ইউটিউবার। আমি চেষ্টা করব ওনার চ্যানেলটা আমার চ্যানেলের থ্রুতে যে করে দেওয়ার, মানে শেয়ার করে দেওয়ার, তাহলে সকলে পুরো ভিডিওর সব কিছু, ওনার বক্তব্য শুদ্ধ সবটা জানতে পারবেন। আমার যদি খেয়াল থাকে আমি নিশ্চয়ই করবো এরপরে। কথাটা হচ্ছে যে এই ভদ্রলোক কিন্তু প্রথমটায় কিছুই বুঝতে পারেননি। এনারাও মেঘালয় গেছিলেন, এবং শুধু মেঘালয় গেছিলেন না, উনি এবং ওনার ওয়াইফ যে গেছিলেন সেটা হচ্ছে ওই 23 তারিখেই, 23 তারিখ সকালবেলা ওনারা নামছিলেন, ওনারা রুট ব্রিজ দেখার জন্য নামছিলেন। এবং যেহেতু 3000 সিঁড়ি, প্রচুর সময় লাগে, যদিও নামতে একটু কম সময় লাগে, কিন্তু উঠতে প্রচণ্ড পরিশ্রমও যেমন হয়, মানুষ ঘেমে নিয়ে যায়, সেরকম মানে সময়টাও বেশিই লাগে খুব স্বাভাবিকভাবে। এবং উঠে পার্কিং লট, তারপর সেখান থেকে খুব সম্ভব রাস্তার দিকে চলে যাওয়া যায় বলে আমার ধারণা, কারণ এই বিষয়টা বুঝতেই আমার বেশ কয়েকদিন লেগেছে, যে এই নিচে যাওয়া তারপর উপরে আসা, এই ব্যাপারটা কি 3000 সিঁড়ি বেয়ে মাথায় ঠিক ঢুকছিল না, কারণ ওই এলাকায় যাইনি আমি এই রুট ব্রিজ দেখিনি আমি যখন শিলং গিয়েছি। এটা গেল একটা কথা। তো ওনার ক্যামেরায় কি উনি ধরা পড়েছে, কি হয়েছে, আমি সেটা পরে আবার আসছি সেই প্রসঙ্গে। তার আগে বলে নিই কিছু জরুরি কথা, যে কালকে মেঘালয় পুলিশ সোনাম এবং তার আরও বাকি তিনজন যে সাথী, আকাশ, আনন্দ এবং আরও একটি ছেলে,
আমার সবার নাম সবসময় মনে পড়ে না এদের, যাই হোক, রাজ ছিল না, রাজকে আনা হয়নি, রাজকে কাস্টডিতেই রাখা হয়েছে, ওখানেই রয়েছে মেঘালয়। তো এই যারা স্পটে ছিল বলে ধারণা করা হচ্ছিল বা এদের মুখ থেকেও বার করা গেছে, তাদেরকে নিয়ে মেঘালয় পুলিশ প্রচণ্ড কুয়াশা ঘেরা অবস্থা ছিল, কারণ এটা জুন মাসের শেষের দিক, মানে মাঝামাঝি শেষ হয়ে গেছে এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এটা চেরাপুঞ্জি এলাকা, আমরা জানি সবচেয়ে বেশি মানে বাড়িধারা সেখানেই হয় সারা পৃথিবীর মধ্যে। তো সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে, প্রচুর গাড়ি আমরা দেখেছি গেছে, প্রচুর পুলিশ, সঙ্গে রেনকোট, ছাতা, মানে একটা জমজমাট, সে মানে দেখে পুরো মনে হবে আপনাদের যে কোনো হরর ফিল্ম অথবা কোনো মানে থ্রিলার, ক্রাইম থ্রিলারই দেখছি, একেবারেই ক্রাইম থ্রিলারকেও ছাপিয়ে যাচ্ছে এদের ঘটনা। তো যাই হোক, এই 3 জন অ্যাকিউজড এবং সোনাম 4 জনকে নিয়ে মেঘালয় পুলিশ সেখানে গিয়েছে। কেন? কারণ সিন রিক্রিয়েট করার প্রয়োজন ছিল। সিন রিক্রিয়েশন কেন করা হয় সেটা জানা তার আগে প্রয়োজন। এই জন্যই করা হয় যে এক্স্যাক্টলি যখন ঘটনা ঘটে কে কোন পজিশনে ছিল সেটা জানাটা জরুরি, যে একটা নাটকের মতন করে পুরো পিকচারটা যারা তদন্ত করছেন তাদের কাছেও যেমন পরিষ্কার থাকবে, এবং পুরো ঘটনার এই সিন রিক্রিয়েশনে যেহেতু সম্পূর্ণটা ভিডিওগ্রাফি করা হয়, সেই জন্য যাদের কাছে এরপর জিনিসটা পেশ করা হবে, এই ভিডিওটা দেখানো হবে, কারণ তারা তো স্পটে আসছেন না। যে আমি বলতে চাইছি, আদালত কক্ষে যখন বিষয়টা বিচারাধীন, মানে বিচার চলবে, ট্রায়াল চলার সময় পুরো ভিডিওটা যখন তাদের সামনে, বিচারকদের সামনে পেশ করা হবে, তাদের কাছে সম্পূর্ণ ঘটনাটার প্রমাণ সমেত, এদের মুখে এরা কথা বলছে এটা সমেত বিষয়টা উপস্থাপন করা যাবে, যে একটা নাটকের আকারে, যে একটা ডামি ইউজ করা হবে, যে রাজা রঘুবংশীকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে ওই সেলফি জোনের কর্নার থেকে 4 জন মানুষের পক্ষে, রাজা রঘুবংশীর শেষ পর্যন্ত যা ওজন ছিল সেটা এই 3 জন এবং এই সোনাম 4 জনের পক্ষে তুলে ফেলা সম্ভব কিনা, এবং তুলে যদি ফেলা হয় তাহলে 330 ফুট নিচে যে জায়গাটায় পাওয়া গিয়েছে বডি, কোনো হাড়গোড় ভাঙেনি, পোস্টমর্টেম রিপোর্টে এটার প্রকাশ, সেইভাবে কোনো বডি এভাবে পড়লে পাওয়া সম্ভব কিনা, নাকি পুরো ঘটনাটাই মিথ্যে এরা সাজাচ্ছে, এরা গেছিল ঠিকই ওখানে, কিন্তু ওখানে মৃত্যুটা হয়নি, খুনটা অন্য জায়গায় করা হয়েছে, করে ওই জায়গায় যেহেতু যে জায়গায় পাওয়া গেছে বডিটা, সেই জায়গাটা খুব একটা মানে যেমন বিপদসংকুল ঘন জঙ্গল রয়েছে, সেরকম এই জায়গাটা খুব একটা সুনাম নেই। মানে আগেও এখানে একজন তার স্বামীকে কেটে কুটে ফেলে দিয়েছিল অনেক দিন আগে, সামকলিতা বলে এক ভদ্রমহিলা, এটা শোনা গেছে, তো মানে দেখা গেছিলো, মানে প্রমাণ আছে এগুলো। তো তার ফলে কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা জানার চেষ্টাই করছেন তদন্তকারীরা। তো যেটা হয়েছে যে এরা কিন্তু পুরো ঘটনাটা স্বীকার করেছে, এবং কে কোন পজিশনে ছিল এটা কিন্তু আমরা গতকালকে এই সিন রিক্রিয়েশন থেকে জানতে পেরেছি। কীরকম ব্যাপারটা, যে প্রথমে ছিল সোনাম, তাকে ফলো করছিল কিন্তু তার হাজব্যান্ড, মানে এক্স্যাক্টলি আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি, যে দেবেন্দর সিং, তিনি কিন্তু যে ভিডিও বাই চান্স ক্যাপচার হয়ে গেছে, তিনি একজন ইউটিউবার, তাই তিনি পুরোটা রেকর্ড করছিলেন, উনি জানতেন না যে এরা কারা, এরা কোথায় যাচ্ছে, যেরকম হয় জাস্ট পর্যটক ক্যামেরা এসে গেছে এবং ওনারা নামছেন, এরা উঠছে উপর দিকে, পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে জিনিসটা। সেক্ষেত্রে এরা যখন উপরে যাচ্ছে, সোনামি আগে ছিল, তার পিছনে ছিল তার হাজব্যান্ড রাজা, এবং তার বেশ কিছুটা দূরত্ব রেখে বাকি 3 জন তারাও কিন্তু এই দেবেন্দারের ক্যামেরায় এসে গেছে, এবং তারা দেখা যাচ্ছে একজন তাদের মধ্যে মুখটা দেখা গেল, কারণ সে বুঝবার আগেই মানে মুখটা তুলে ফেলেছে, এবং তার মুখটা ক্যামেরায় বাই চান্স ক্যাপচার হয়ে গিয়েছে, যার নাম কিন্তু খুব সম্ভব আনন্দ বোধহয় এই ছেলেটি, যে কিন্তু তৃতীয়বার যে হাতিয়ার দিয়ে মানে ওয়ার করা যাকে বলে আঘাতটা করেছিল, সে হচ্ছিল 3rd পারসন। তার আগে 2 জন, যে প্রথমে বিশাল এবং তারপর আনন্দ, এরা 2 জন হাতিয়ার দিয়ে প্রথমে ঘাড়ে এবং পরে মাথার সামনে মারে, এবং এই ছেলেটি লাস্ট, যে এই যে আনন্দ বলে ছেলেটি, সে লাস্টে, যার মুখটা দেখা যাচ্ছে ভিডিওতে, সে কিন্তু লাস্টে যে ওয়ার করা বলে সেটা করেছিল, এবং ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, এবং তখন সোনাম কিন্তু নিজের মুখটা ঘুরিয়ে নিয়েছিল প্রাথমিকভাবে অত রক্ত দেখে। তারপর কিন্তু তার সেই বিহ্বলতা কেটে গিয়ে তার মনে আনন্দই হয়েছিল, কারণ সে তো এটাই চেয়েছিল, সে নিরীহ ছেলেটাকে যে বিশ্বাস করে, নিজের স্ত্রী, সদ্য বিবাহিতা স্ত্রীর উপর বিশ্বাস করে যে যাচ্ছিল, যেখানে নিয়ে যাচ্ছিল, পাণ্ডব বর্জিত জায়গা, কোনো মানুষ নেই, সেখানেও সে চলে গেছিল, কিন্তু সে ছিল সোনামের পিছনে। এটাই কিন্তু সিন রিক্রিয়েশনের সময় পুলিশের কাছে এরা জানিয়েছে। প্রথমে সোনাম সেলফি জোনের দিকে এগিয়ে যাচ্ছে, তার পিছনে তার হাজব্যান্ড রাজা রঘুবংশী, তারও বেশ খানিকটা পিছনে কিন্তু এই 3টি ছেলে, আকাশ, আনন্দ আর বিশাল, যারা কিন্তু অ্যাকচুয়ালি 3 দিক থেকে ঘিরে ফেলেছিল রাজাকে। রাজা কিছু বোঝার আগেই, রাজার সঙ্গে তার আগে এরা বেশ করে ভাব জমিয়েছিল, কারণটা কিছুই নয়, ওরকম একটা ঘন জঙ্গল, তার মধ্যে নিজের ভাষা বলা নর্থ ইন্ডিয়ান 3 জন ইয়াং ছেলে, যারা নিজেদের স্টুডেন্ট বলে হোটেলেও পরিচয় দিয়েছে, এবং
রাজার কাছেও পরিচয় দিয়েছে। সোনামকে তারা আগে থেকেই জানতো, সোনামের সঙ্গে তাদের চ্যাট কল রেকর্ড সব ধরা পড়েছে পুলিশের কাছে, কিন্তু রাজার সঙ্গে তাদের পরিচয় এখানে এসে। তারা এই অন দ্য ওয়ে রাজার সঙ্গে ভাব জমিয়েছিল। রাজা স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে গল্প গাছা কথাবার্তাও করেছে, মানে সরল বিশ্বাসে, ঠিক যে বিশ্বাস সে সোনামের ওপর রেখেছিল সেম, যে এরা তো পর্যটক, তার তো ঘুণাক্ষরের ধারণা ছিলই না যে এরা তাকে আঘাত করতে পারে। তা না হলে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যখন উঠছে রাজা, দেবেন্দর সিংয়ের ক্যামেরায় যে ক্যাপচার হয়েছে, রাজার হাতেও কিন্তু মোটা একটা লাঠি, যেটা দিয়ে ব্যালেন্স করে উপরের দিকে এই খাড়াই সিঁড়ি ধরে ওঠা যায়, এবং সোনামের হাতেও লাঠি। স্বাভাবিকভাবে পরবর্তী যে 3 জন খুনি আসছে সাসপেক্ট, তাদের হাতেও কিন্তু লাঠি রয়েছে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রথম ছেলেটি আনন্দ, যে তার মুখটা দেখিয়ে ফেলেছে, এবং তাদের যে ড্রেসগুলো, এই ড্রেসগুলোই তারা পরেছিল খুব স্বাভাবিকভাবে, এবং সোনামের যে সাদা শার্টটা মানে অকুস্থলে পাওয়া গিয়েছিল, যেখানে রাজার বডি পাওয়া গিয়েছিল, সেই শার্ট পরেই তাকে দেখা যাচ্ছে। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে পুলিশের কাছে একদম সেই ডিজিটাল প্রমাণ, যেটা সিসিটিভির অভাবে পাওয়া যাচ্ছিল না, এবং এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই নয়। যাই হোক, সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। তবে এই ঘটনা সবার মনকেই নাড়া দিয়ে গিয়েছে, এবং আজকে আমার ভিডিও যে মানে কারণে আরও বিশেষ করে করা, যে মানবিকতা, আজকের থিমটাই হচ্ছে মানবিকতা, আমি সেই বিষয়ে কথা বলবো। তার আগে বেশ আরও কিছু বিষয়ে কথা বলে নিই। যে ওদিকে কি হয়েছে, যখন রাজার বাড়িতে রাজার 13 বা 13 দিনের শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, এই যে সোনামের ভাই গোবিন্দ, তাকে কিন্তু ডাকা হয়নি বা তাদের বাড়ির কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এটা খুব স্বাভাবিক, তাদের বাড়ির মেয়ে খুনটা করেছে, সাসপেক্ট মানে স্বীকারও করেছে পুলিশের কাছে বলে পুলিশ জানিয়েছে, সেক্ষেত্রে ডাকা হয়নি। অথচ গোবিন্দ উপর পড়া হয়ে, গায়ে পড়া হয়ে কিন্তু চলে গিয়েছে। তখন তারা খারাপ ব্যবহার করেনি, তাকে ডেকে বসিয়েছে, যেমন এক 4-5টা ভদ্র মানুষ হয়। কিন্তু কথাটা হচ্ছে যে এই গোবিন্দ কেন এত এদের সঙ্গে ভালো সম্পর্ক দেখাতে চাইছে, এটা কিন্তু একটা প্রশ্ন। কেন প্রশ্নটা করছি, তার প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আমার নয়, এটা কিন্তু আসল জায়গা থেকে, যেখানে যাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, সেই প্রশাসনের মনেও এসছে। যে অ্যাকাউন্টে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের অ্যাকাউন্টে 20 লাখ টাকা কেন রাখা হয়েছে, কিন্তু সে সেই অ্যাকাউন্ট ইউজ করছে না। সে যখন অ্যাবসকন্ডিং, তাকে যখন মনে করা হচ্ছে কিডন্যাপ হয়েছে, কেউ ধরে নিয়ে বাংলাদেশ চলে গিয়েছে বলে এই গোবিন্দই বলছে, রটাচ্ছে বলা ভালো, যে মানে বুলিটা সে দিয়েছিল প্রথমে যে বাংলাদেশ, কেন কিসের প্রসঙ্গে তার মনে হয়েছিল, কোনো প্রমাণ তার কাছে ছিল না, তবুও সে রটিয়েছিল হয়তো বাংলাদেশ নিয়ে গিয়ে চলে গিয়েছে, হিউম্যান ট্রাফিকিংয়ের কিছু হতে পারে। এইভাবে পুলিশের মনটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া বা সাধারণ মানুষের যে ফোকাসটা যাকে বলে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার এই চেষ্টা কিন্তু এই গোবিন্দ করেছিল। পরবর্তীকালে সে এই রাজার বাড়ির লোকের সাথে প্রচণ্ড কান্নাকাটি করছে, গলা জড়িয়ে ধরছে, তাদের হয়ে কথা বলছে আমি আমার বোনের এগেনস্টে ওকে ত্যায্য কন্যা করেছি, আমরা ওর সাথে কোনো সম্পর্ক নেই, বললেই তো হবে না। কারণ আমরা দেখছি যখন এই কেসটা শুরু হয়েছে তদন্ত, পুলিশ সার্চিং টিম নিয়ে সার্চ করছে মেঘালয়ের সেই সোহরা এলাকার ঘন জঙ্গলে, সেখানে তখন কিন্তু সেই ঠিক সময়ে সোনাম কিন্তু এই জিতেন্দ্র রঘুবংশী বলে তার যে মাস্তুতো ভাই শোনা যাচ্ছে, তাদের মানে কোম্পানিতে কর্মচারী, তার অ্যাকাউন্ট থেকে সোনাম টাকা লেনদেন করছে হাওয়ালার মাধ্যমে। অথচ এ কিছুই জানতে পারছে না, কোম্পানিটা কিন্তু এই গোবিন্দের নামে, সোনামের দাদার নামে। অথচ গোবিন্দ কিছুই জানতে পারছে না। অনলাইনে এরা তো সব জানতে পারে, এবং সে 15-20 দিন ধরে রয়েছে মেঘালয়, অথচ সে তার ব্যবসার কোনো খোঁজ রাখছে না, এটা বিশ্বাসযোগ্য নয়। ব্যবসার খোঁজ যদি রাখে তাহলে তার এটাও জানার কথা যে সোনাম কিন্তু ওই অ্যাকাউন্ট অপারেট করছে, এবং 20 লাখ টাকাটা ইনট্যাক্ট রয়েছে তার অ্যাকাউন্টে, সেটা সে ইউজ করছে না, কারণ সেটা ইউজ করলে হয়তো পুলিশের কাছে ধরা পড়বে। কিন্তু জিতেন্দ্র রঘুবংশী নামে অন্য একজনের অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হচ্ছে, কোম্পানি যার সে জানতে পারছে না এত দিন ধরে, 15-20 দিন ধরে, এটা তো পসিবল না। অতএব সোনামের দাদা বা ভাই যাই হোক গোবিন্দ, সে কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে, খুব ভালোভাবেই রয়েছে। সে নিজেকে যতই প্রমাণ করার চেষ্টা করুক যে আমি খুব ভালো। এইবার আসি আবার সেই প্রসঙ্গে যে পুলিশ এরপর আর কি খবর সিন রিক্রিয়েট করে এদের থেকে পেয়েছে। আমরা এতদিন জেনেছিলাম যে একটাই দাও যেটাকে বলে সেটা ইউজ করা হয়েছে যে হাতিয়ার হিসেবে, কিন্তু এখন জানা যাচ্ছে দুটো। একটা কেনা হয়েছিল গৌহাটি থেকে, আর একটা খুব সম্ভব অনলাইন, যেরকম শোনা গেছে। গৌহাটিতে যেহেতু একবার চেষ্টা করা হয়েছিল বলে এখন জানা যাচ্ছে। তো কথাটা হচ্ছে যে এরপর সিন রিক্রিয়েশনে জানা কি গেল সেটা বলবো। সোনাম যাচ্ছিল সবার আগে, সেলফি জোনের দিকে এগিয়ে যাচ্ছিল, তার পিছনে ছিল রাজা, তার পিছনে ছিল এই 3 জন মানে হত্যাকারী, মানে যারা অভিযুক্ত হত্যাকারী বলে। তো সোনাম হঠাৎ ঘুরে গিয়ে তাদেরকে বলে মারো, মানে অ্যাটাক করো, হিট হিম। তখন রাজা ছিল মাঝখানে, রাজা কিছু বোঝার আগেই পিছন থেকে ঘাড়ের কাছে তাকে প্রথম আঘাতটা করে কিন্তু বিশাল। তারপর একে একে এই যে আকাশ আর আনন্দ, এরা 3 জন, এরা 2 জন আঘাতটা করে। এরা কিন্তু কেউ ভাড়াটে খুনি অ্যাজ সাচ নয়,
এরা কিন্তু বন্ধু। কার বন্ধু? রাজ কুশওয়া, যাকে পুলিশ মনে করছে মাস্টার মাইন্ড, এবং অবশ্যই সোনাম, সেও মাস্টার মাইন্ডই বলা যায়, কারণ তার নির্দেশেই সব কিছু হয়েছিল। সে চেয়েছিল তার নিরীহ স্বামীটাকে এইভাবে খুন করতে। প্রশ্ন সেই একটা জায়গায় গিয়ে এখনও আটকে যায় যে কেন। পুলিশের কাছে এরা যা জানিয়েছে, সোনাম যা বলেছে, সেটা হচ্ছে সে রাজ কুশওয়াকে বিয়ে করতে চেয়েছিল। বাড়ির লোক তার আপত্তি শোনেনি, বিয়েতে তার মত ছিল না। যদিও বিয়ের যে সমস্ত ছবি আসছে, নতুন বেশ কিছু ছবি কিন্তু এসেছে, তাতে কিন্তু যে সমস্ত কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, সেটার থেকে কোনোভাবেই, বা তার হাসি মুখ, রাজার সঙ্গে হাত ধরে হাসি হাসি কথাবার্তা, সেটা থেকে কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে এই মেয়েটি এই বিয়েতে অখুশি ছিল। সে কিন্তু নিজেকে আপ্রাণ খুশি দেখাচ্ছে। কেন? সে যদি অখুশি ছিল, কোনো একটা দুটো দৃশ্যে, যেমন সিঁদুর পরানোর সময় বা মঙ্গলসূত্র পরানোর সময় আমরা দেখেছি তার মুখটা গম্ভীর, কিন্তু সেটা অনেকেরই হয়। বিভিন্ন কারণে মেন্টাল নানা রকম চেঞ্জ হতে থাকে, যে একটা জীবন থেকে আর একটা জীবনে যাওয়া। এবং তার বিদায়ের দৃশ্যও আমরা দেখেছি, সে প্রচণ্ড, যাকে ফুটফুটকর রোয়া বলে, এই মানে সেইভাবেই কান্না করেছে। কিন্তু সেটা তো খুব নর্মাল, সেটা তো সব মেয়েই কান্না করে, সেটা তো কিছু অ্যাবনর্মাল নয়। তাহলে সে বুঝতে কেন দেয়নি? ক্যামেরায় কেন ধরা পড়েনি? ক্যামেরায় তো ধরা পড়েইনি, তার বাড়ির লোকই তো উল্টো কথা বলছে। তার মা বলছে মেয়ে খুব রাজি ছিল, আমরা দেখেওছি রাজার সঙ্গে সে শপিং করতে গিয়েছিল, সে নানান আউটফিট ট্রায়াল দিচ্ছে হাসি হাসি মুখে। রাজাই বা কী করে বুঝবে? সে তো রাজাকেও বলেনি যে তার বিয়েতে আপত্তি আছে, সে তো বলতে পারতো। বিয়েতেই যদি আপত্তি থাকবে, রাজ কুশওয়াকে যদি প্রেমিক হিসেবে বিয়ে করতে চাইবে, বাড়ির লোকের অমত ইত্যাদি, সেটাও ধোপে টিকছে না। কারণ সোনামের মা বলেছে যে প্রচণ্ড জেদি, যা মনে করে নিজে সেটাই করে, তার কথার ওপরে কেউ কথা বলে না। ইভেন সোনামের ভাইকে পর্যন্ত আমরা বলতে শুনেছি ক্যামেরার সামনে, অন ক্যামেরা, সে বলেছে যে ও তো যেটা নিজে বোঝে ও সেটাই ঠিক করে, সেটাই করে যে কোনো বিষয়, এবং আমরা সেটা মেনে নিই। 70% কেসে আমরা মেনে নিই। তাহলে বিয়ের মতন একটা ভাইটাল জিনিস, সেখানে বাড়ির লোকের আপত্তির জন্য, বা বাবার শরীর খারাপ, বাবার হার্টের রোগ, বাবা আঘাত পাবে বলে এটা করে বিয়েটা করে নিলাম, আর তারপর প্ল্যান করলাম বিয়ের 11 দিনের মাথায় যে কোনোভাবেই হোক 4বার 6বার ট্রাই করার পর 3জন ভাড়াটে খুনি হোক বা বন্ধু গোছের মানুষ হোক নিয়ে গিয়ে তাদের দিয়ে প্ল্যান করে মেঘালয়ের একটা গভীর অরণ্য, যেখানে আর কোনো মানুষ উপস্থিত নেই, তাকে খুন করে লাশটা জঙ্গলে ফেলে দিয়ে ভাবলাম যে পুলিশ বোধহয় লাশের খোঁজও পাবে না। এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মানে যতই মানে এরকম ধরনের থ্রিলার সিনেমা দেখুক, বা কোনো সিরিজ দেখুক, বা সাবধান ইন্ডিয়া, ক্রাইম পেট্রোল, যাই দেখুক, আলটিমেটলি যে ফেসে গেলে, পুলিশ যদি ধরা যদি পড়ে যায়, সিসিটিভি নেই অন দ্য ওয়ে, কিন্তু তারা তো জানতো যে এই যে পর্যটকের ক্যামেরা তারা বন্দী হয়েছে, তারা কিন্তু জানতো। কী ভেবেছিল কেউ আসবে না ক্যামেরার সামনে? এবং সেটাই এবার বলবো, সেই মানবিকতার কথা। যাই হোক, ধরা তো এরা পড়ে গিয়েছে, এবং সব কিছুই এখন পুলিশের কাছে প্রচুর প্রমাণ। কেন? যে সিসিটিভি নেই বলে এই গভীর অরণ্যে থাকা সম্ভব না, পুলিশের কাছে সেই অর্থে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তারা পাচ্ছিল না যে এই 5 জন একসাথে ওই টাইমে ওই উপর দিকে পার্কিং লটের দিকে গেছিল, এবং রাজাকে এরপরে আর কোথাও দেখা যায়নি। আর ফিরতে দেখা গেছে সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই 4 জন, নট রাজা। এটা কি করে সম্ভব? তাদের কাছে এই জটটা খুলছিল না যে কিভাবে এই প্রমাণটা সামনে আসবে। ভগবানের আশীর্বাদের মতন এই দেবেন্দর সিং বলে যে ভদ্রলোক, যিনি তার ওয়াইফকে নিয়ে গেছিলেন এখানে সফর করতে, তিনি কিন্তু সাহসী হয়ে এগিয়ে এসেছেন। কারণ এসব ক্ষেত্রে এই খুনের মামলায় জড়িয়ে পড়তে কেউ চায় না, কারণ অনেক দিন ধরে টানাটানি হবে, তাদেরকে কোর্টে হয়তো হাজিরা দিতে হবে, সাক্ষী দিতে হবে, সেই জন্য কোনো মানুষ চায় না এসব ক্ষেত্রে এগিয়ে আসতে, তারা চেপে যায়। আমরা জানি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে মানুষটাকে হয়তো বাঁচানো যেত, কিন্তু ওই প্রচণ্ড ব্লাড বেরোচ্ছে, লোকে ভিডিও করে, কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়ার সাহসটাও কেউ দেখায় না। তার কারণ কিছুই না, যে পুলিশ কেসে জড়িয়ে যাব, কেউ চায় না ঝামেলায় জড়াতে। এই ভদ্রলোককেও তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রচুর বাধা দিয়েছিল বলে উনি জানাচ্ছেন তার ভিডিওতে। কিন্তু উনি কিন্তু বিষয়টার গুরুত্ব বুঝে যে এটাই হচ্ছে ভাইটাল প্রমাণ এই যে আততায়ীদের এগেনস্টে, এবং পুলিশের কাছে এটা খুব বড় একটা প্রমাণ, যেটা দিয়ে আদালতে প্রমাণ করা যাবে যে রাজাকে এদের সাথেই লাস্ট দেখা গিয়েছিল, এবং তারপর পৃথিবীতে তাকে আর কেউ দেখেনি। অতএব তারপর তাদের যে বয়ান, তাদের যে সিন রিক্রিয়েশনের সময় ভিডিওতে স্বীকার করে নেওয়া, সেগুলো প্রমাণ যে তাদের দিয়ে জোর করে কোনো কথা বলানো হচ্ছে না। এটা একটা ভাইটাল প্রমাণ। উনি বুঝতে পেরে একজন মানে কি বলবো, সঠিক নাগরিকের যে কর্তব্য দেখিয়ে উনি পুরো বিষয়টা ওনার ইনস্টাগ্রামে, বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন নিউজ এজেন্সির কাছে এবং পুলিশের কাছে ডেফিনেটলি তার যে ভিডিওটা পেশ রেখেছেন, এবং এটা একটা সবচেয়ে বড় প্রমাণ এই খুনের জন্য। তার ফলে রাজার আত্মা শান্তি পাবে, রাজা বিচার পাবে, এটা মানে একেবারেই জলের মতন পরিষ্কার। শুধু সময়ের অপেক্ষা।
যারা বলছিলেন যে বিচার হবে না, অভয়ার বিচার যেমন হচ্ছে না, পুরোটা চেপে দেওয়া হচ্ছে, আমি তাদের কাছে বলবো এটা একটা খুব বড় সুসংবাদ, তারা আশা রাখতেই পারেন। আমি এবং আমার বেশ কিছু দর্শক আমরা কিন্তু আগাগোড়া আশা রেখেছি যে এই জিনিসটা কিন্তু সমাধান হবেই, অতএব রাজা কিন্তু রাজার আত্মা বিচার পাবে, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। এবার বলবো আরেকটা প্রসঙ্গ, যে মেঘালয় পুলিশের কাছে বারবার করে এই রাজ কুশওয়া, সোনাম এবং বাকিরাও তাদের বয়ান বদল করছে। কেন করছে সেটা নিয়ে তারা যথেষ্ট বিরক্ত এবং সন্দিহানও বটে, যে কথাটা বলা হচ্ছে শুধু প্রেমের জন্য সেটা যথেষ্ট বিশ্বাসযোগ্য তাদের মনে হচ্ছে না। যেহেতু এই হাওয়ালা এবং ইত্যাদির গল্প এর সঙ্গে এসে গেছে এবং প্রমাণ পেয়েছেন তারা বিভিন্ন কল রেকর্ড চ্যাটে এবং ডিজিটাল প্রমাণ রয়েছে যে হাওয়ালায় টাকা লেনদেন করা হচ্ছে জিতেন্দ্র রঘুবংশীর অ্যাকাউন্ট থেকে, এবং সেটা করছে এই মেয়েটি। এবং আরও নানান রকমের এই যে উজালা যাদব যে কথা বলছে, বাসে করে এসছে বেনারস থেকে ইন্দোরে, এবং সেখানে যে ফ্ল্যাটে ছিল সেখানকার ফ্ল্যাটের মালিককেও হয়তো প্রশ্ন করা হবে। ইন্দোরে যাবেন টিম, মেঘালয় থেকে পুলিশের টিম, এবং ইন্দোর পুলিশও ডেফিনেটলি কিছুটা জেরা করা হয়েছে। তিনি নিউজ এজেন্সির সামনেও কিছুটা কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি সব কিছু। এবং তার থেকে এই মেঘালয়ের যে সিট গঠন করা হয়েছে সেই তদন্তকারীরা তারা কিন্তু যথেষ্ট বিরক্ত যে বারবার এরা কেন বয়ান বদল করছে, একবার এক কথা বলছে পর মুহূর্তেই অন্য কথা বলছে, একজন একরকম বলছে অন্যজন অন্য রকম বলছে, একই সময়ের ঘটনা দুজনে দুরকম বলছে। এর থেকে তাদের সন্দেহ ঘনীভূত এই জন্যই হয়েছে যে এই ঘটনার পিছনে, এই সাংঘাতিক যে খুন, তার পিছনে এত প্ল্যান করে কেন বিয়ের 11 দিনের মাথায় খুনটা করতে হলো, এর পেছনে তাদের মনে হয়েছে টাকা পয়সা একটা বড় কারণ, টাকা পয়সা সম্পত্তি, হয়তো তন্ত্রমন্ত্রের অ্যাঙ্গেলও থাকতে পারে। কারণ রাজার বাবার মুখ থেকে আমরা শুনছি যে একটা পুটলিতে করে কিছু এনে বিয়ের পরেই যেদিন গৃহপ্রবেশ হয়েছে বউয়ের মানে সোনামের, সে একটা পুটলিতে করে কিছু নিয়ে দরজার বাইরে টাঙিয়ে দিয়েছে। তারা প্রশ্ন করাতে, কারণ তারা এত এইসব মানেন না, করেনও না, তারা প্রশ্ন করাতে বলেছে এটা যা বাজে নজর, কুনজর থেকে ঘরকে বাঁচাবে, ঘরের মঙ্গলের জন্য। কিন্তু এখন তো তারা বুঝতেই পারছেন যে কোন অমঙ্গল ডেকে নিয়ে এসেছিলেন তারা, সাধ করে না জেনে, অবশ্যই অজান্তে। কিন্তু এই যে পুলিশের কাছে বারবার বয়ান বদল, এটাই পুলিশের সন্দেহ যে প্রেম, শুধু প্রেমের অ্যাঙ্গেল ছাড়াও অন্য কোনো কথা আছে, এবং হয়তো আরও বেশ কিছু মানুষের সঙ্গে জড়িয়ে আছেন। আমার তো মনে হয় যে গোবিন্দ যে এসে, তার মুখ থেকেও আমরা 5 রকম কথা যেহেতু শুনেছি, এখন সে বলছে বোনের সাথে কোনো সম্পর্ক নেই, রাখবো না ইত্যাদি। আমি রাজার দিকে উকিল দেব বোনের বিরুদ্ধে, ওকে ফাঁসি দেওয়া হোক। কেন ফাঁসি দেওয়া হলে বুঝি ওর কিছু সুবিধা হবে, এই ভাইয়ের অনেক কিছু চাপা পড়ে থাকবে না? সেটা হওয়ার নয়, কারণ তদন্ত আরও এগোবে। এই বিষয়টা যে হাওয়ালা, টাকা পয়সার লেনদেন, এবং অ্যাকচুয়ালি রাজাকে কেন খুনটা করতে হলো, তাকে তো ডিভোর্স দেওয়া যেত, প্রেমের জন্যই যদি হবে তাকে তো বলে দেওয়া যেত, তাকে ছেড়ে চলে যাওয়া যেত। রিসেন্টলি আর একটা কেস দেখলাম যেখানে ওয়াইফ বিয়ের 10 দিন সংসার করার পর চলে গেছে তার প্রেমিকের সঙ্গে, এবং পরবর্তীকালে থানায় বসে খুশি খুশি তার স্বামীটাকে ছেড়ে দিয়েছে, বলেছে আরেকটা রাজা রঘুবংশী হওয়ার হাত থেকে আমি তো বেঁচে গেলাম। তো এরকমও হতে পারতো, কিন্তু সেটা করা হয়নি, খুনই করতে হয়েছে। সেজন্য খুন করে বলি দেওয়ার কথা সেটা বলেছে, তন্ত্রমন্ত্রের অ্যাঙ্গেল যেহেতু আসছে, রাজার ফ্যামিলি থেকে সেটা বলা হয়েছে, সচিন রঘুবংশীর মুখ থেকে আমরা শুনেছি, রাজার মায়ের মুখ থেকেও শুনেছি। কিন্তু সেটা ছাড়াও পুলিশ তো এইসবগুলোর চেয়েও পুলিশ গুরুত্ব দেবে যে টাকা পয়সা, ধন সম্পত্তির অ্যাঙ্গেলটা আছে কিনা, যেটা মনে করা হচ্ছে হয়তো বা আছে, এবং সেটাই হয়তো মূল কারণ রাজাকে খুন করতে হয়েছে। যে তার কোনো টাকা পয়সার দিকে নজর এদের কারুর ছিল কি না, কী ব্যাপার, সেটা পরবর্তী তদন্তে নিশ্চয়ই পরিষ্কার হবে। তবে খুনের বিষয় এই যে দেবেন্দর সিংয়ের যে ভিডিও, সেটা যথেষ্ট বড় ডিজিটাল প্রমাণ, যেটা পুলিশের কাছে চলে গেছে। অতএব সোনাম রঘুবংশী এবং তার 3 সঙ্গী যারা খুনটা করেছে, তারা কোনোভাবেই 3 সঙ্গী নয়, ভুল বললাম, রাজ কুশওয়া মেন মাস্টার মাইন্ড, কেউ ছাড় পাবে না। আপনারা সেজন্য আশা হারাবেন না। আমি অতি অবশ্যই যা আপডেট পাবো নিশ্চয়ই আপনাদের সামনে পেশ করব। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকুন, এবং আমি ওই ভদ্রলোকের চ্যানেলেও লিঙ্ক দিয়ে দেবো, চেষ্টা করছি যে শেয়ার করে দেওয়ার। আর হচ্ছে আপনারা কিন্তু অবশ্য করেই ভিডিওটা শেয়ার করবেন, একটাই কারণে এই ভিডিওটা শেয়ার করতে বলবো যে মানবিকতা আমাদের মধ্যে থেকে যেটা মরে যাচ্ছে, নিজেদের আমরা মানুষ বলি বটে, কিন্তু এই যে দেবেন্দর সিং, ওনার মতন করে সামনে কতজন এগিয়ে আসতে পারি সাহস করে, যে হোক অশান্তি, হোক আমাকে নিয়ে টানাটানি, হ্যাঁ হয়তো অনেক কিছু বলাও হবে, উল্টো পাল্টা অ্যাকিউজ করাও হতে পারে, বলা যায় না ঘটনা কোন দিকে গড়াবে তিনিও কিন্তু জানেন না। কিন্তু তিনি চেষ্টা করছেন যে ছেলেটি বিনা দোষে, নিরীহ ছেলেটি, প্রাণ দিতে হয়েছে তাকে, অজান্তে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে, প্রথমে সামনে থেকে আঘাত করতে হলে সে যেরকম তার বডির বিল্ড আপ, সে হয়তো নিজেকে বাঁচিয়ে নিতে পারতো, কিন্তু তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, তার আত্মা যাতে বিচার পায়, তার যাতে খুনটা
মানে বয়ে না যায়, এরা যাতে মুক্তি না পায়, সেজন্য কিন্তু তিনি সাহস করে নিজের মানবিকতা দেখিয়ে সামনে এসেছেন এবং এত বড় একটা হাই প্রোফাইল কেস যার মধ্যে নিজেকে মানে যুক্ত করেছেন এবং পুরো প্রমাণ পুলিশের কাছে এবং নিউজ এজেন্সিগুলোর কাছে দিয়েছেন, কোনো টাকা পয়সার জন্য না। জীবনের টাকা পয়সাটাই সব নয়, কিন্তু মানুষের মানবিকতাটাই হলো আসল, উনি কিন্তু প্রমাণ করেছেন। এবং এটাই হচ্ছে মেসেজ যেটা আমি চাইবো আপনারা ভিডিও শেয়ার করুন এবং পৌঁছে দিন প্রতিটা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে প্রতিটা কোনায় কোনায় মানুষের কাছে যেন এই বার্তাটা পৌঁছয় যে আমরা সবার আগে মানুষ, মানবিকতা আমাদের সবার আগে। এই ছেলেটির আত্মা যাতে শান্তি পায় তার জন্য বিচার পাওয়াটা জরুরি। ঠিক একইভাবে আমি বলবো, প্রত্যেকের কাছে আবেদন রাখবো, কেউ যদি এমন আমার ভিডিওটা দেখেন যার কাছে অভয়ার রিলেটেড কোনো ভিডিও ছবি কিছু আছে, তারা কিন্তু উপযুক্ত জায়গায় প্রমাণটা দিন প্লিজ। আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, যাতে অভয়াও বিচার পায়, এটাও কিন্তু চাইবো। এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে যত পারেন ছড়িয়ে দিন। আর আশা করছি ভিডিও ভালো নিশ্চয়ই লেগেছে, লাইক করবেন। আপনাদের কমেন্ট আমার প্রচণ্ড ইন্সপায়ারিং লাগে, ভীষণ ভালো লাগে। আপনারা সঙ্গে থাকবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কোনো ভিডিও আপনাদের মিস হবে না। এখন এই পর্যন্ত বলে এই ভিডিওটা শেষ করব, ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে। চ্যানেলের দিকে নজর রাখুন। এখন আসি তাহলে, নমস্কার।